অনিল সরকার আমাদের ত্রিপুরায় গণতান্ত্রিক আন্দোলন এবং কমিউনিস্ট আন্দোলনের একজন অসাধারণ ব্যক্তিত্ব এবং অন্যতম নেতৃত্ব ছিলেন। তাকে বাদ দিয়ে ত্রিপুরার বিশেষ করে 70-এর দশক থেকে গণ আন্দোলন, শ্রেণী আন্দোলন এবং কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস লেখা যাবে না। এই বাস্তবতা যারা অস্বীকার করবেন, এটা ইতিহাসকে অস্বীকার করার সামিল হবে। অনিল সরকার বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। সবচেয়ে বড় যেটা আমি বলবো, নূতন সংগঠন গড়ে তোলবার ক্ষেত্রে তার যে আগ্রহ, প্রচেষ্টা এবং সেই সংগঠনকে সংহত করার ক্ষেত্রে তার যে ভূমিকা, আমার দৃষ্টিতে এটা হচ্ছে অসাধারণ একটি গুণ। অনিলদার সাথে আমার প্রথম সাক্ষাৎ বা পরিচিতি আমি যখন মহারাজা বীর বিক্রম কলেজে পড়ি, সেই সময় ছাত্র আন্দোলনের সুবাদে। প্রথমে প্রগতি স্কুলের মাস্টারমশাই ছিলেন, পরবর্তী সময়ে রানীর বাজার বিদ্যা মন্দিরের শিক্ষক। ছাত্রদেরকে সংগঠিত করার ক্ষেত্রে রানীর বাজার বিদ্যা মন্দিরকে তিনি প্রথম ঘাঁটি হিসেবে বাছাই করে নিয়েছিলেন এবং অস্বীকার করবার কোনো সুযোগ নেই। সেই সময় ত্রিপুরার ছাত্র আন্দোলন খুব একটা শক্তিশালী ছিল বলা যাবে না, কিন্তু এটা ঠিক, প্রগতিশীল ছাত্র আন্দোলনের অস্তিত্ব ছিল, তার মধ্যে বিভাজন ছিল। বিশেষ করে কমিউনিস্ট আন্দোলনের মধ্যে যখন বিভাজন আসলো, এটা ছাত্র, যুব এবং ভারতবর্ষের সমস্ত শ্রেণী এবং গণ আন্দোলনের সংগঠিত করার সাথে যুক্ত যে সমস্ত সংগঠনগুলো পরাধীন ভারতবর্ষে বা স্বাধীন ভারতবর্ষে তৈরি হয়েছিল, সেগুলির মধ্যে নানা প্রশ্নে বিভাজন তৈরি হয়, তার প্রতিফলন ত্রিপুরাতেও ঘটতে থাকে। সেদিক থেকে সেই সময়ে নূতন উদ্যমে ত্রিপুরার ছাত্র আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রে বিশেষ করে ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন, ইংরেজিতে বললে পরে যেটা দাঁড়াবে ত্রিপুরা স্টেট স্টুডেন্টস ফেডারেশন, আমরা যখন ছাত্র ফেডারেশন করতাম, এই ত্রিপুরা স্টেট স্টুডেন্টস ফেডারেশন আমরা বলতাম না, আমরা টিএসএফি বলতাম। এটাকে নূতন আদলে গড়ে তোলার ক্ষেত্রে রানীবাজারকে কেন্দ্র করে অবিভক্ত সদর, তখন সব মিলিয়ে ত্রিপুরার মহকুমা হচ্ছে 10টি, তার যে পূর্বাঞ্চল একেবারে আপনার চম্পকনগর থেকে আগরতলা, সেই জায়গাটাতে ছাত্র সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অনিল সরকার। অবশ্যই তাকে সহযোগিতা করেছিলেন আরও একাধিক শিক্ষক মহাশয়, যারা পরবর্তী সময়ে কমিউনিস্ট আন্দোলনের সাথে নিজেরা সম্পৃক্ত হয়েছিলেন। এবং এই ছাত্র সংগঠন একটা সংহত চেহারা নেয় 1969 সালে উদয়পুরের সম্মেলনের মধ্য দিয়ে। এই উদয়পুরে এই সম্মেলনটা যাতে একটা সংহত চেহারা নিয়ে 70-এর যে ছাত্র আন্দোলনের যে ঝড়, এটাকে আরও ছড়িয়ে দিতে পারে, সেদিক থেকে একেবারে মানে কমরেড অনিল সরকার
অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং এক্ষেত্রে তাকে সবচাইতে বেশি রাজনৈতিক দিক থেকে সহায়তা করেছিলেন কমরেড ভানু ঘোষ। এগুলো স্মৃতি, কিন্তু এগুলো ইতিহাস। ভানু ঘোষ তখন ছিলেন অবিভক্ত পার্টির সদর মহকুমার সম্পাদক, অবশ্যই ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য, রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য। এই সম্মেলন উদয়পুরে হয় এবং আপনাদের জানার জন্য বলছি, ত্রিপুরাতে সেই বছরই যুবকদের সংগঠিত করে প্রথম যে সম্মেলন গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওএফ, তখন ডিওএফআই হয়নি, ত্রিপুরার যুব ফেডারেশন। এই যুব ফেডারেশন গড়ে তোলার ক্ষেত্রে একদিকে যেমন অনিল সরকার ছাত্রদেরকে সংহত করার ক্ষেত্রে উদয়পুরের সম্মেলনকে সফল করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আমার এখনো মনে আছে, চাপ সৃষ্টি হচ্ছিল এই সংগঠনের সম্পাদকের দায়িত্ব নেওয়ার জন্যে, কিন্তু কোনো মতেই আমি সিদ্ধান্তে উপনীত হতে পারছিলাম না। কারণ আমার পারিবারিক যে দুর্বলতা, অর্থনৈতিক দিক থেকে যে পেছনটান, আয় উপার্জনের লোক নেই, এই পরিস্থিতিতে এরকম একটা সংগঠনের দায়িত্ব নিলে পর পরিবারের দিকে নজর দেওয়া সম্ভব হবে না। সেই রাত্রির কথা এখনো আমার মনে আছে। ফায়ার ব্রিগেড চৌমনিতে চাঁদনিরা, ভানু ঘোষ, অনিল সরকার, যখন দুদুল্যমনতা করছি, অনিলদা মেস্তুরি বাড়িতে ভাড়া থাকেন, সেই সময় তার সাথে অজয় বিশ্বাস, তারা দুজনেই এই বাড়িতে ভাড়া থাকতেন। ওই বাড়িতে তার দুই ভাই, এক ভাই আরেকজন বড় ভাইয়ের ছেলে, তারা প্রাচ্যভারতী স্কুলে পড়তেন। আসলে আমাকে আর্থিক সাহায্য করার জন্য নামকেও আসতে একজন প্রাইভেট টিচার হিসেবে রেখেছিলেন, এটা আমি বুঝতে পারছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রায় 40 থেকে 45 মিনিট, শেষ পর্যন্ত প্রায় বলা যায় হুমকি, কোনো দুদুল্যমনতা চলবে না। এর পাশাপাশি যেটা ডিওএফ যে সংগঠন, এই সংগঠন গড়ে তোলার জন্যে সাঙ্গোবেল আপনার মহারাজগঞ্জ বাজারে, এটা আপনার সেই অর্থে যে খুব বড় একটা দোকান ঘটনা তা না, এটা দোতলা ছিল, দরজারি ঘর, পাকা দোতলা ঘটনা তা না। তাতে অনিল সরকার, খগেন দাস, এরকম কয়েকজন তারা সেখানে গিয়ে বসছেন। মহারাজগঞ্জ বাজারে তারা প্রথম টার্গেট করেছিলেন ফল ব্যবসায়ী যারা, ফল বিক্রেতা যারা, তাদের মধ্যে যারা যুবক, এদেরকে টার্গেট করে শুরু করেছিলেন এবং ত্রিপুরার অন্যান্য জায়গায় যুবকদের সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা নিয়েছিলেন। এবং তার প্রথম সম্মেলন যোগীনগরে সংগঠিত হয়। তার যে গোড়াপত্য, এক্ষেত্রে অনিল সরকারই মুখ্য ভূমিকা পালন করেছেন। সেই সম্মেলন, ছাত্রদের সম্মেলন, যুবদের সম্মেলন, জ্যোতি বসু পশ্চিমবাংলার সেই সময় যে সরকার, সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, দুই সম্মেলনে উপস্থিত থাকবার জন্য আমন্ত্রিত হয়েছিলেন। যুব সম্মেলনে বক্তব্য রেখেছেন এবং উদয়পুরের সম্মেলনে তিনি বক্তব্য রেখেছেন। আমি কথাগুলি বলছি কেন? অনেকের ধারণা হতে পারে অনিল সরকার শুধুমাত্র তপশিলীদের সংগঠিত করার জন্য তাদের মধ্যেই কাজে নিজে বিবৃত ছিলেন, তাহলে তাকে ভুল মূল্যায়ন করা হবে। তিনি উপলব্ধি করেছিলেন এই শ্রেণী শোষণের হাত থেকে শোষিত, বঞ্চিত, নির্যাতিত মানুষ, তাদেরকে মুক্ত হতে গেলে পর কমিউনিস্ট আন্দোলনকে শক্তিশালী করতে হবে, সংহত করতে হবে এবং জনগণের মধ্যে তার ভিতকে যদি ছড়িয়ে নেওয়া দেওয়া যায়, তাহলে কমিউনিস্ট আন্দোলনকে শক্তিশালী করা যাবে না। এবং এটা করতে গেলে পর সমাজের বিভিন্ন অংশকে, যার যার কর্মক্ষেত্রকে সামনে রেখে সেখানে তাকে সংগঠিত করতে হবে। সেদিক থেকে যেমন ছাত্র, যুবক এবং পরবর্তী সময় যেটা দেখা গেল শিক্ষকদের মধ্যে তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করছিলেন। বিশেষ করে সেই সময়ে বেসরকারি শিক্ষক সমিতি, এটা একটা লড়াকু সংগঠন। প্রথমেই তো কর্মচারীদের সমন্বয় কমিটি তৈরি হয়নি,
বিচ্ছিন্নভাবে 2টা 4টা 5টা সংগঠন যার যার মতো করে কাজ করত। সরকারি শিক্ষক সমিতি তারা স্বতন্ত্র অস্তিত্ব শুধু বজায় রাখতেন না, বাকি সমস্ত আন্দোলন থেকে নিজেদের দূরে রাখতেন, অনেকটা স্পর্শকাতর, অন্যদের সঙ্গে একসাথে মিলে আন্দোলন সংগ্রাম করা এটা তাদের কাছে খানিকটা যেন অচ্যুতের মতো। এই পরিস্থিতিতে বেসরকারি শিক্ষক সমিতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে যে সরকারি বেসরকারি শিক্ষক তার মধ্যে যে মানে ভেদাভেদ, দূরত্ব, এই সমস্ত কিছুকে চুরমার করে দেওয়ার ক্ষেত্রে অনিল সরকার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এটা প্রগতি স্কুলে যখন শিক্ষকতা করেন সেই সময় থেকে। এবং এটা শুধুমাত্র বেসরকারি শিক্ষক সমিতি না, ধীরে ধীরে সরকারি শিক্ষক সমিতিকে কাছে টেনে আনা এবং পর্যায়ক্রমে প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা বৃহত্তর শিক্ষক কর্মচারী আন্দোলনের মঞ্চ তৈরি করে, যার মধ্য দিয়ে ত্রিপুরা সরকারি যে কর্মচারী তার যে সমন্বয় কমিটি, সেই সমন্বয় কমিটি গড়ে উঠেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কমরেড অনিল সরকার এই সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে গ্রহণ করেছে। 6 ফেব্রুয়ারি কমিটি, এটার যখন প্রথম পত্তন হয়, কর্মচারী সমন্বয় কমিটির অফিস লক্ষ্মীনারায়ণ জুয়েলারির দ্বিতলে, আর 3 তলায় হচ্ছে আমাদের ছাত্র ফেডারেশনের অফিস। দ্বিতলায় মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে 6 ফেব্রুয়ারি কমিটি, ওই তারিখটা ছিল 6 ফেব্রুয়ারি, কাজে তার কোনো নাম দাম কেউ আগে থেকে ঠিকঠাক করে যায়নি। কি নাম হবে সবাই ঐক্যবদ্ধ হলেন, ছাত্র, যুব, নারী, শিক্ষক, ক্যাডারি, কর্মচারী, আমরা সবাই ঐক্যবদ্ধ একটা মঞ্চ তৈরি করব। কারণ জিনিসের দাম বাড়ছে, খাদ্য সমস্যা তৈরি হচ্ছে, অনাহার মৃত্যু হচ্ছে, এবং শিক্ষক, ক্যাডারি, কর্মচারী তাদের ন্যায্য দাবি দেওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এই সমস্ত যে দাবি দেওয়া, কৃষকদের আন্দোলন, শ্রমিক আন্দোলন তখনও খুব একটা শক্তিশালী না, কিন্তু আস্তে আস্তে মাথাচাড়া দিচ্ছে, নতুন নতুন শ্রমিক সংগঠন তৈরি হচ্ছে। তার থেকে একটা উপলব্ধির মধ্যে আসলো পশ্চিমবাংলায় 12 জুলাই কমিটি কাজ করছে। এটা খানিকটা প্রভাবিত করেছিল আমাদের। সেই জায়গায় এখানে ভাবনার মধ্যে আসলো যে না, আমরাও ত্রিপুরাতে এরকম একটা যুক্ত যৌথ মঞ্চ তৈরি করতে পারি কিনা। সেই মিটিংটা হয়েছিল, সমন্বয় কমিটির অফিস ছিল ওই ব্যারেটে। এটা ছিল টেকনিক্যাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের অফিস, এটাকেই তারা ব্যবহার করার সুযোগ দিয়েছিল সমন্বয় কমিটি, কর্মচারী সমন্বয় কমিটি। সেই মিটিংয়ে যদি আমার স্মরণশক্তিতে ভুল না হয়, নকুল দাস উপস্থিত ছিলেন। তিনি তখন অন্য ছাত্র যুব সংগঠন করতেন, তফসিলি ছাত্র যুব সংগঠন করতেন। এই সভায় সভাপতিত্ব করছিলেন আমাদের টিজিএর সেই সময়কার যিনি সভাপতি। এবং নাম কি হবে পূর্ব থেকে ঠিক করা নাই। একটার মুখের দিকে তাকে চট করে কি একজন বললেন, আজকের তারিখের নাম দিয়েই হয়ে যাক না সংগঠনের নাম, 6 ফেব্রুয়ারি কমিটি নাম। অনিল সরকার ছিলেন সেই মিটিংয়ে। এবং এই যে মঞ্চটা তৈরি করা, এটাকে একটা জায়গায় আনা, তাতেও তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিতর্ক তৈরি হলো, যুগ্ম আহ্বায়ক হবে শিক্ষক কর্মচারীদের মধ্য থেকে একজন, ছাত্র যুবদের মধ্যে একজন। ভবেশ দাস নাম প্রস্তাব করলেন, তিনি সম্ভবত সবাই সভাপতিত্ব করছিলেন। তিনি অজয় বিশ্বাস এবং মানিক সরকারের নাম প্রস্তাব করলেন। নকুল দাস কিছুক্ষণ অপেক্ষা করে বললেন যে ঠিক আছে, আমাদের ছাত্র যুব সংগঠনের যে সেক্রেটারি, তাকে আপনারা জয়েন্ট কনভেনারের মধ্যে একজন করুন না। এ নিয়ে বিতর্ক তৈরি হয়ে গেল। সেই জায়গায় আমরা দেখলাম যে না, আমাদের তো এই প্রচেষ্টাটাই একটা কনভেনার হওয়া নিয়ে এটা বিভ্রান্তি তৈরি হবে। সেখানে গিয়ে সভাপতির দৃষ্টি আকর্ষণ করে মানিক সরকারকে বলতে হলো, মানিক সরকারের এটার মধ্যে জয়েন্ট কনভেনার হওয়ার দরকার নেই। নকুলবাবু যার নাম বলেছেন, কি জানি নামটা ছিল, হ্যাঁ হ্যাঁ, তাকে সব সেক্রেটারি করার প্রস্তাব দিয়েছিলেন। আমারই প্রস্তাব ছিল তাকেই অন্যতম জয়েন্ট কনভেনার করা হোক, মধুসূদন দাস। তো তিনি তার জয়েন্ট কনভেনার হলেন। যদিও বেশি দিন তিনি এই যুক্ত মঞ্চের আন্দোলনকে মানে হজম করতে পারেননি। একটা সময় প্রকৃত অর্থে তিনি কংগ্রেসের সমর্থক ছিলেন, বিচ্ছিন্ন হন, কংগ্রেসের সঙ্গে চলে যান। ফলে এরকম জায়গায় নূতন করে আবার জয়েন্ট কনভেনার তৈরি করতে হলো। কিন্তু মূল কথাটা যেটা আমি বলছি, এই যে
ঐক্যবদ্ধ আন্দোলন প্রসার ঘটানো, তার থেকে কমিউনিস্ট আন্দোলনের ভিত্তি রেখে মজবুত করা, এই সমস্ত প্রক্রিয়াটার সঙ্গে অনিল সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু সেই সময়গুলিতে লক্ষ্য করা গেছে। রানীবাজার স্কুলে একটা অবাঞ্ছিত ঘটনাকে ভিত্তি করে একটি হত্যাকাণ্ড, তার পরিপ্রেক্ষিতে বামপন্থী আন্দোলনের সমর্থক যারা অনিল সরকার, খগেন দাস, শ্রীশ ভট্টাচার্য সহ এরকম 6 থেকে 7 জন শিক্ষক, জগদীশ দা এখনও জীবিত আছেন, তাদের পক্ষে স্কুলে যাওয়া সম্ভব হচ্ছিল না। স্কুলের বাইরে চাকরি প্রায় তাদের চলে যাওয়া। অনিল সরকার, খগেন দাস এবং তারা যারা বেরিয়ে আসছেন এরকম 3 থেকে 4 জন, এরা শেষ পর্যন্ত চাকরি ফিরে পেয়েছিলেন লড়াই করে, মামলা করে তারা ফিরে যাবে। এবং অনিল সরকার, খগেন দাস এরা সর্বক্ষণের পার্টি কর্মী হয়ে গেলেন। পার্টির ভাতার উপর ভিত্তি করে পরিবার প্রতিপালন করার চেষ্টা করতেন এবং সেই জায়গায় আষ্টে পৃষ্ঠে পার্টির সংগঠক হিসাবে দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এবং সেই সময়ে যেটা এখানে বলা দরকার, এই যে ছাত্র, যুবক, শিক্ষক, কেরানি, কর্মচারী সমন্বয় 6 ফেব্রুয়ারি কমিটি, পাশাপাশি তফসিলি অংশের মানুষদের সংগঠিত করার ক্ষেত্রে রানীর বাজার স্কুলে যখন তিনি শিক্ষকতা করেন, সেই সময় থেকে তার একটা বিশেষ উদ্যোগ ছিল, এটা তার উপলব্ধির মধ্যে ছিল। তিনি ব্যক্তিগতভাবে তফসিলি বলে আমি অন্তত এটা মনে করি না, তিনি তফসিলিদের অন্তর্ভুক্ত একজন, কিন্তু তার উপলব্ধির মধ্যে একটা পরিষ্কার ছিল আমাদের সমাজের মধ্যে সবচেয়ে পেছনে পড়া অংশের যারা, তাদের মধ্যে বড় অংশটা হচ্ছে তফসিলি অংশের মানুষ। এদেরকে যদি সংগঠিত করা না যায় তাহলে পরে আমাদের যে শ্রেণী আন্দোলন, গণ আন্দোলন, তার উপর ভিত্তি করে যে কমিউনিস্ট আন্দোলন, তাকে বিকশিত করে তার লক্ষ্যে নিয়ে যাওয়া সহজ হবে না। ফলে তিনি আপ্রাণ তখন চেষ্টা করছিলেন, কিন্তু কাজটা ছিল খুব কঠিন। উপজাতি জনগণের মধ্যে গণমুক্তি পরিষদ তার যে ভিত্তি প্রথিত করে তাকে প্রসারিত করেছিল, তাতে অন্যদের পক্ষে যেমন নাক গলানো কঠিন ছিল, সেই সময় যেটা পাশাপাশি লক্ষ্য করে গেছে, তফসিলিদের মধ্যে কংগ্রেসের ভিত্তি ছিল খুব শক্তিশালী এবং এদের মধ্যে প্রধান শক্তি হিসেবে মৎস্যজীবী যারা, তাদের মূল ব্যবসা কেন্দ্র হচ্ছে মহারাজগঞ্জ বাজার। মহারাজগঞ্জ বাজারে বড় মৎস্য ব্যবসায়ী যারা আড়তদার, বাইরে থেকে মাছ আনতেন, এখান থেকে মাছ সংগ্রহ করতেন, তারা জমা করতেন, তারাই বিক্রি করতেন, তাদের কাছ থেকে নিয়ে এগুলো ত্রিপুরার বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়তো, তারাই বাজারটা কন্ট্রোল করতেন এবং এই তফসিলি জাতি অংশের মানুষদের বড় অংশকে পলিটিক্যালি কংগ্রেসের স্বার্থে তারা সেখানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন। এবং তারা জানতেন যে কমিউনিস্টদের মধ্য থেকে একটা উদ্যোগ আছে তফসিলিদেরকে সংগঠিত করার, এবং এতে সামনের সারিতে অনিল সরকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন, এটাও তাদের জানা ছিল। ফলে তারা সচেতন ছিলেন কোনো মতেই যাতে অনিল সরকার এই অংশের মধ্যে ঢুকতে না পারে। অনিল সরকার তো ছেড়ে দেওয়ার লোক না, তিনি নিজের সামনে না থাকলেও রানীর বাজার স্কুলে যে ছাত্র সংগঠন করছিলেন, ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন, তপশিলি অতশিলি নির্বিশেষে তাদেরকে সামনে রেখে এই কংগ্রেস পরিচালিত তপশিলি সংগঠন তাদের সভা সমাবেশ, মিটিং টিটিং যেখানেই যা হতো সেখানে অনিল সরকার তার বাহিনীকে পাঠিয়ে দিতেন। তাদের কাজ ছিল এই সভাগুলোতে তাদের নেতারা বক্তৃতা করার পর প্রশ্ন তুলো, এই প্রশ্ন তুলবে, জবাব চাইবে, সন্তোষজনক উত্তর দিতে না পারলে পর তারা যাতে বেকায়দায় পড়ে এরকম ব্যবস্থা করবে। এই যে কাজটা, এটা তফসিলিভুক্ত ছাত্ররাই করতেন ঘটনা, কিন্তু তারা মানিক দে এই স্কুলের ছাত্র, সে তো তফসিলি না। বিজন ধর এই স্কুলের ছাত্র, তার বাবা রানীর বাজার স্কুলের প্রধান শিক্ষক, সে তো তফসিলি না। এরকম অনেক, সুদর্শন দাস তফসিলি ছিলেন, যদিও পরবর্তী সময় তিনি সিআইটিউর ত্রিপুরা রাজ্যের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেদিক থেকে মানে আমি তফসিলি এছাড়া অন্য কোনো সংগঠন করবো না এই ভাবনায় তিনি কিন্তু চালিত ছিলেন না। যাই হোক, এদেরকে পাঠাতেন এবং এরা গিয়ে এই যে মহারাজগঞ্জ বাজারের বড় ব্যবসায়ী যারা মাছের ব্যবসায়ী,
তাদের নিয়ন্ত্রণে যে তফসিলি অংশের মানুষ, কংগ্রেসের একটা বলা যায় যে মানে সংহত বাহিনী, এই বাহিনীটাকে ব্যবহার করে কমিউনিস্ট আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করত। পাল্টা এদের মাধ্যমে অনিল সরকার চেষ্টা করতেন বিকল্প সংগঠন তৈরি করা এবং এদেরকে তফসিলিদের মধ্যে কী করে বিচ্ছিন্ন করা যায়, কোণঠাসা করা যায়, সেই কাজটা তিনি করতেন। এই রানীবাজার স্কুলের ছাত্রদের মধ্যে ছাত্র ফেডারেশন সেই সময় যারা সংগঠিত করতেন উত্তর পূর্বাঞ্চলে, এমনকি আগরতলায় এসে চাঁদা সংগ্রহ উদয়পুরে মানে একসাথে করা সহজ ছিল না। এই কাজটা তখন তিনি করার চেষ্টা করেছেন, কিন্তু এটাকে সংহত করে উঠতে পারেননি। কিন্তু তিনি সুযোগের অপেক্ষা ছিলেন। সঠিকভাবে এখানে বলেছেন রতন এবং সুদন। বামফ্রন্ট সরকার যখন তৈরি হলো, বামফ্রন্ট সরকার তৈরি করার ক্ষেত্রে তফসিলিদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যদিও তাদের মধ্যে তখনও সেই সংগঠন গড়ে ওঠেনি। তাদের যদি ভূমিকা গুরুত্বপূর্ণ না থাকতো তাহলে 60 আসনের মধ্যে 56 আসনে বামফ্রন্ট জয়যুক্ত হতে পারত না। প্রতিটি তফসিলিদের জন্য সংরক্ষিত যে আসন সবগুলো বামপন্থী ফ্রন্টের প্রার্থীরাই জয়যুক্ত হয়েছিলেন। ট্রাইবেলদের মধ্যে যে আসনগুলি সংরক্ষিত ছিল 4টা আসন বামফ্রন্ট জিততে পারেনি। এই 4টা আসন উপজাতি যৌথ সমিতি জয়যুক্ত হয়েছিল, তারা কংগ্রেসের সঙ্গে মিলিয়ে চলত। আমি এটাও এখানে উল্লেখ করলাম। এই যে পরিবর্তনটা, তার সুযোগটা নিয়ে কমরেড অনিল সরকার এই তফসিলিদের মধ্যে সংগঠন গড়ে তোলবার জন্য ঝাঁপিয়ে পড়লেন এবং বিশেষ করে মৎস্যজীবীদের সংগঠিত করা, পরবর্তী সময় বাকি পেশাভিত্তিক যেটাকে ভিত্তি করে আয় উপার্জন, পরিবার প্রতিপালন, কমরেড সুদন উল্লেখ করার চেষ্টা করেছেন যে এরকম 4টা সংগঠন তৈরি করেছেন। সবগুলো সংগঠনকে একটা জায়গায় এনে সমন্বয় কমিটি তৈরি করেছেন এবং তাকে সামনে রেখে ত্রিপুরার তফসিলি অংশের মানুষের যে সংগ্রাম, সেটাকে গণতান্ত্রিক আন্দোলনের একটা অবিচ্ছেদ্য প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে একে পরিচালনা করার চেষ্টা করেছেন। এবং এই জায়গাটাতে যেটা বলা দরকার, প্রধান কৃতিত্ব কমরেড অনিল সরকারের। তফসিলি, আমরা তফসিলি হিসাবে সংগঠিত হচ্ছি, তফসিলিদের যে সমস্যা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক দিক থেকে এর থেকে পরিত্রাণ পেতে গেলে পর দুনিয়ার তফসিলি এক হলেও এর থেকে কিন্তু পরিত্রাণ পাওয়া যাবে না। শ্রেণী চেতনা, শ্রেণী যে দৃষ্টিভঙ্গি, এই সংগঠনটা গড়ে তোলার মুখেই এই অংশের মানুষের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন যে ঠিক আছে, আমরা মৎস্যজীবীদের সমস্যা নিয়ে আন্দোলন করব, সংগ্রাম করব। আমরা চর্মশিল্পী, এই চর্মশিল্পীদের সমস্যা নিয়ে আন্দোলন সংগ্রাম করব। হরিজন সংখ্যায় কম ত্রিপুরায়, মূলত আগরতলায় আর 2-1টা মহকুমায়, তাদের সমস্যা আছে, তারা অবহেলিত, তাদের সমস্যা নিয়ে তারা আন্দোলন করবেন। সবার সুন্দর শুনছিলেন, এই নামও তাই দেওয়া, যারা ইস্ত্রি করেন, কাপড় জামা ধোন, হ্যাঁ, এই সবার সুন্দর সমিতি নাম দিলেন, তারা তাদের সমস্যা নিয়ে আন্দোলন করবেন, দাবি দেওয়া ইত্যাদি তৈরি হবে। কিন্তু একের আন্দোলনের সাথে অপরের যেন সমন্বয় থাকে, সবাই মিলে যাতে একটা আন্দোলন হয়। আবার শুধুমাত্র 4টা-5টা সংগঠন এরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করলে চলবে না। কৃষক আছে, শ্রমিক আছে, শ্রমজীবী অংশের মানুষ আছে, শিক্ষক আছে, কেরানি আছে, কর্মচারী আছে, ছাত্র আছে, যুবক আছে, এদের যে আন্দোলন, এর থেকে আমাদের আন্দোলনটা আলাদা না। কাজেই আমরা যেমন আমাদের 5টা সংগঠনের সমন্বিত আন্দোলন করব, আবার এই আন্দোলনের সাথে আমরা আমাদেরকে সংহত করব, একসাথে এক মঞ্চে দাঁড়িয়ে লড়াই করব। এই চেতনা তফসিলি সমন্বয় সমিতি তৈরি হওয়ার প্রথম দিন থেকেই অনিল সরকার এই অংশের মানুষের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তার সঙ্গীয় নেতৃত্বকে সাথে নিয়ে। এবং এটা বলতে দ্বিধা নেই, ভারতবর্ষের মধ্যে তফসিলি অংশের মানুষের এই যে চেতনা, এটা একটা ব্যতিক্রমী চেতনা। এই চেতনা নিয়েই ত্রিপুরায় এই তফসিলি জাতীয় সমন্বয় সমিতি তফসিলি অংশকে কংগ্রেসের খপ্পর থেকে বের করে এনে সামগ্রিক শ্রেণী আন্দোলন, গণ আন্দোলন
এবং বামপন্থী এবং কমিউনিস্ট আন্দোলন বিকশিত করার ক্ষেত্রে তাকে সেখানে সংযুক্ত করার ক্ষেত্রে সার্থকতা দেখিয়েছেন। এবং একই সাথে যেটা উল্লেখ করার চেষ্টা করেছেন, তিনি সাংস্কৃতিক যে আন্দোলন তাকে সংহত করো, সংগঠন তৈরি করো, শুধু গান গাইলে হবে না, শুধু নাটক করলে হবে না, শুধু যাত্রাপালা করলে হবে না, একটা সংগঠনে আসো। এই উদ্যোগও বামফ্রন্ট সরকার তৈরি হওয়ার পর যে দপ্তরে তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালন করছিলেন, এই দপ্তরটাকে কাজে লাগিয়ে এই অংশের শিল্পী যারা তাদেরকে সংগঠিত করার ক্ষেত্রে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এবং শিল্পীদের মধ্যে বিশেষ করে যারা লোকশিল্পের সাথে যুক্ত, যারা অভিনেত্রী ছিল, যাদের গুরুত্বই মানে সাধারণত শিল্পপুত্র যারা তারা তেমনভাবে দিতেন না, কিন্তু অনিল সরকার এই জায়গাটাতেই সবচেয়ে বেশি নজর দেওয়ার চেষ্টা করেছেন, তাকে একটা জায়গায় আনার চেষ্টা করেছেন। মনসামঙ্গল একে ভিত্তি করে এরকম একটা জাগরণ তৈরি করা যায়, গ্রামের মায়েদের বোনদেরকে টেনে আনা যায় শত সহস্র, এটা অনিল সরকারের কিন্তু মস্তিষ্ক প্রসূত। এবং এই মনসা মঙ্গলকে ভিত্তি করে 1 মাস ব্যাপী সারা ত্রিপুরায় বিশেষ করে বামপন্থী ফ্রন্ট সরকারের সময় একটা উথাল পাথাল পরিবেশ পরিমণ্ডল তখন তৈরি হতো। অনেকে আমি দেখেছি পশ্চিমবাংলায় আমাদের যারা সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত এরকম খুব প্রথম সারির নেতৃত্বের কেউ কেউ এই যে মনসা মঙ্গলকে ভিত্তি করে এই কাণ্ডটা ত্রিপুরায় হচ্ছে, তারা অনেকে এটাকে মেনে নিতে পারছিলেন না। আমার এখনো মনে আছে, শ্রমিক ভবনে আমি থাকতাম গেলে পর, ওখানে খাওয়ার টেবিলে বসে, নাম আমি উল্লেখ করবো না, তাদের মধ্যে কেউই এখন আর জীবিত নেই, প্রতি শ্রদ্ধার প্রশ্ন না, এটাকে কেউ হাজার মা বোন আমাদের গ্রামের পেছনে পড়া সেই অংশের মানুষ যারা বেরিয়ে আসছেন, তারা একটা নতুন সংগঠন গড়ে তোলার চেষ্টা করছেন। এবং ত্রিপুরার যে কালচারাল অ্যাক্টিভিটিস, সাংস্কৃতিক যে আন্দোলন, তাতে একেবারে নিচের তলার মানুষ যাদের খবরই কেউ রাখতো না, এই একটা কর্মসূচির মধ্য দিয়ে দারুণ একটা জাগরণ তৈরি করতে পারলো। এটাকে আপনারা গ্রহণ করতে পারছেন না। আপনি পশ্চিমবাংলার সাথে তো ত্রিপুরাকে মেলালে চলবে না, আপনারা করেন না, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আপনারা যে করছেন না এটা কিন্তু আপনাদের দুর্বলতা। ঢোকবার চেষ্টা করুন, দেখবেন যে ভুল ধারণার বশবর্তী হয়ে এই কথাগুলো আজকে বলছেন, আপনাদের এই ভুলটা দূর হবে। পশ্চিমবাংলা যা করেছে সবই ঠিক করেছে, তার কোনো ভুলভাল ছিল না, তার মধ্যে কোনো দুর্বলতা ছিল না, অসম্পূর্ণতা ছিল না, তা তো ঘটনা না। তাহলে তো পরিস্থিতি আজকে যে জায়গায়, পরিস্থিতিটা তো এখানে আসার কথা ছিল না। যাই হোক, আমি প্রসঙ্গক্রমে কথাটা তুললাম, অসাধারণ ভূমিকা তিনি সেখানে নেওয়ার চেষ্টা করেছিলেন। মূলত তিনি ছিলেন ছড়াকার, ছড়াই সবচেয়ে ভালো লিখতেন, ওটা লিখতেই তিনি পছন্দ করতেন, কিন্তু কবিতা লিখতেন। এবং তার কবিতা দেখা গেছে অনেক সময় পৃষ্ঠার পর পৃষ্ঠা অতিক্রম করে চলে যাচ্ছে। ভালো প্রাবন্ধিক ছিলেন। আমার এখনো মনে আছে, তখন সাপ্তাহিক দেশের কথা, বড়া শিল্প ইন্ডাস্ট্রি, তখন তিনি রানীর বাজার স্কুলের মাস্টারমশাই, বীরেন্দা সম্ভবত পত্রিকার এডিটার, মূলত দেখভাল করতেন নৃপেন চক্রবর্তী। সেই সময় ত্রিপুরার যিনি রাজ্যপাল ছিলেন, এখানে শিল্প ইত্যাদি করার জন্য তিনি একের পর এক পরামর্শ দিচ্ছেন, অথচ কেন্দ্র থেকে কোনো সাহায্য আনতে পারছেন না। তাকে কাউন্টার করার জন্যে এই ডালের বড়া শিল্প, তার উপর ভিত্তি করে অনিল সরকার অসাধারণ মানে প্রবন্ধ লিখলেন, পত্রিকায় উঠল, মানে গোটা ত্রিপুরাকে এই পত্রিকাটা তার এই লেখা নাড়িয়ে দিল। আমার এখনো এটা মনে আছে। এরকম ছিল অনিল সরকার। আমি এই যে কথা বলছিলাম, বহুগুণের অধিকারী, মানে লুক্কায়িত সম্ভাবনা তার মানে উন্মেষ ঘটিয়ে সামনে নিয়ে আসা, কত লোককে যে সামনে এনেছেন এটা হিসেব করে বলা যাবে না। এই ছিলেন কমরেড অনিল সরকার। এবং সেদিক থেকে আমাদের এই যে তফসিলি জাতি সমন্বয় সমিতি, এরা সন্ত্রাসবাদী যে সংগঠন, এর বিরুদ্ধে যে লড়াই ত্রিপুরায়, সেই লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তফসিলি জাতি সমন্বয় সমিতি।
তফসিলি অংশের মানুষদের দারুণ সাহস নিয়ে এই অংশের মানুষ গ্রামে গঞ্জে কোনো কোনো ক্ষেত্রে সন্ত্রাসবাদীদের সাথে মুখোমুখি লড়াইয়ে সম্মুখীন হতো, তারা কিন্তু পিছপা হতো না। গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এবং এর পাশাপাশি যেটা লক্ষ্য করা গেছে, বামফ্রন্ট সরকারকে উচ্ছেদ করে সন্ত্রাসবাদীদের কাঁধে চেপে কংগ্রেস যুব সমিতির যে সরকার ত্রিপুরায় তৈরি হলো, তখন অনেকের ধারণা হয়েছিল এই তো সরকারের সময় তফসিলি সমন্বয় সমিতি তৈরি হয়েছে, সরকার নাই, এদেরকে আগের মতো দেখা যাবে। কিন্তু ঘটনা হলো কংগ্রেস যুব সমিতির সরকার যখন আসলো, আধা ফিসির সরে সন্ত্রাস যখন ত্রিপুরার বুকে তারা কায়েম করলো, কমিউনিস্টদেরকে ধ্বংস করার জন্যে সর্বশক্তি নিয়ে যখন ঝাঁপিয়ে পড়লো, তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ যে সংগ্রাম, সেই সংগ্রামে তফসিলি জাতীয় সমন্বয় সমিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটা আমাদের মনে রাখার দরকার আছে। এটা রাজনৈতিক চেতনা ছাড়া, শ্রেণী চেতনা ছাড়া এটা কিন্তু সম্ভব ছিল না। এদেরকে ক্ষমতাচ্যুত করেছেন। বামফ্রন্ট সরকারকে পুনরায় রাজ্যে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে কংগ্রেস যুব সমিতির ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে লড়াইটা, এই লড়াইয়ের পাশাপাশি বামফ্রন্ট সরকার পুনঃপ্রতিষ্ঠার প্রশ্নে তফসিলি জাতীয় সমন্বয় সমিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছে। আজকে ত্রিপুরায় আরএসএস নেতৃত্ব বিজেপি ফ্যাসিস্ট সুলভ শাসন ব্যবস্থা কায়েম করেছে। গণতন্ত্র নাই, ভোটের অধিকার নাই, অর্থনৈতিক সংকট, কাজ নাই, রোজগার নাই, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, রাজ্যান্তরিত হচ্ছে, সেখানে গিয়ে মারা যাচ্ছে, মৃতদেহ ফিরিয়ে আনতে পারছে না, চাকরি নাই, দুর্নীতি সরকার সমর্থক। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তাকে প্রতিহত করবার জন্য যে আন্দোলন আমরা গড়ে তুলতে চাইছি, প্রত্যাশা মতো গণতান্ত্রিক শক্তিকে সেইভাবে ঘর থেকে বের করে রাস্তায় আমরা যে দাঁড় করাতে পারছি, ঘটনা তা না। কিন্তু এর মধ্যেও যেই সমস্ত সংগঠনগুলো সাহস নিয়ে, ঝুঁকি নিয়ে, নানা সীমাবদ্ধতার মধ্যেও ভূমিকা নেওয়ার চেষ্টা করছে, তার মধ্যে তফসিলি জাতীয় সমন্বয় এবং তার অন্তর্ভুক্ত যে সংগঠনগুলো, 4টা সংগঠন একরকম না হলেও 1-2টা সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আজকে কিন্তু তারা প্রতিপালন করার চেষ্টা করছে। কাজে এই যে তার অবস্থান, ভূমিকা, এর থেকে অনিল সরকারকে আলাদা করে দেখবার, বুঝবার, মূল্যায়ন করবার, বিচার করার কোনো সুযোগ নাই। এর সাথে অনিল সরকার আষ্ঠে পৃষ্ঠে যুক্ত। কাজেই সেদিক থেকে আমি তো বলবো, যদিও সাধারণত জন্মদিন মৃত্যুদিন আমরা একবারই পালন করি, ব্যতিক্রমে 1-2 ছাড়া, এর মধ্যে ত্রিপুরা তফসিলি জাতীয় সমন্বয় সমিতি এই 86 বছর পূর্তিতে 87 বছর পদার্পণে বিষয়টাকে ভাবনায় রেখে তফসিলি জাতীয় সমন্বয় সমিতি আজকে যে কর্মসূচিটা এখানে আয়োজন করেছেন, আমি তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটা প্রাসঙ্গিক, এটা প্রয়োজন ছিল। আপনাদের উপস্থিতি তার প্রয়োজনীয়তা প্রমাণ করছে। তার জন্য তফসিলি সমন্বয়ের নেতৃত্বকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এতক্ষণ ত্রিপুরার কথা বলছিলাম। ত্রিপুরায় তফসিলি অংশের মানুষ সংকীর্ণতায় ভুগছে না। ভারতবর্ষে রাজ্যে রাজ্যে তফসিলিদের মধ্যে নানা সংগঠন গড়ে উঠেছে, কিন্তু অভিজ্ঞতা থেকে যেটা দেখা যাচ্ছে, অধিকাংশ সংগঠন এটা অনেকটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিকে ভিত্তি করে সংশ্লিষ্ট রাজ্যে নিজেদেরকে সংহত করার চেষ্টা করে, এবং ভোটটা হচ্ছে আসল। কখনো নিজেদের জন্য নিশ্চিত করা, কখনো এমন ভূমিকা এই সংগঠনগুলো নিচ্ছে যেটা গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের স্বার্থের পরিপন্থী ভূমিকা নিচ্ছে। বুর্জোয়া যে রাজনৈতিক দলগুলো,
তাদের জয় পরোক্ষে নিশ্চিত করার ক্ষেত্রে এই জাতীয় সংগঠনগুলি রাজ্য রাজ্যে ভূমিকা নিচ্ছে। নাম আমি উল্লেখ নাই বা করলাম, এখানে যারা আছেন, যারা পড়াশোনা করেন, খবর রাখেন, তারা খুব ভালো জানেন, তারা খুব ভালো জানেন। এই পরিস্থিতিতে তফসিলি অংশকে শ্রেণী আন্দোলন, গণ আন্দোলনে সমবেত করার চেষ্টা সর্বভারতীয় ক্ষেত্রে গণতান্ত্রিক আন্দোলনের যে রাজনৈতিক নেতৃত্ব তারা গ্রহণ করেননি, ঘটনা তা না, কিন্তু তাকে সংহত করা সহজ ছিল না। এই পরিস্থিতিতে তপশিলি অংশের যারা মানুষ, তাদের শোষণ বঞ্চনা মুক্ত হতে সাহায্য করার জন্যে একটা মঞ্চ তৈরির আহ্বান আসে। আপনারা শুনছিলেন কমরেড অনিল সরকার এরকম সর্বভারতীয় ক্ষেত্রে যারা সংকীর্ণ দৃষ্টি নিয়ে রাজ্যভিত্তিক চিন্তা নিজেদের আবদ্ধ রেখে শুধু তফসিলিরা তফসিলির জন্য লড়াই করবে, অন্যদের কথা চিন্তা করবে না, এই ভাবনা থেকে তফসিলিদের মুক্ত করে সামগ্রিক শ্রেণী গণ আন্দোলনের সম্পৃক্ত করার দৃষ্টি নিয়ে অগ্রসর হতে গেলে পর সর্বভারতীয় একটা মঞ্চ চাই। কিন্তু সেই মঞ্চ তৈরি করা যাচ্ছিল না, অনেক দেরিতে হলো, শেষ পর্যন্ত সেই মঞ্চ কিন্তু তৈরি হল, যেটার কথা কমরেড সুদন উল্লেখ করার চেষ্টা করেছেন। আমার তো বলতে কোনো দ্বিধা নেই, এই যে মঞ্চটা তৈরি হলো, এরকম একটা মঞ্চ তৈরি করা দরকার দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে। শ্রেণী সংগ্রামকে সঠিক পথে প্রবাহিত করার প্রশ্নে এই পেছনে পড়া অংশের মানুষ, ভারতবর্ষের তফসিলি অংশের মানুষের সংখ্যা আপনার 16.8 ভাগ, 140 কোটি মানুষ, ভাবুন তো, প্রায় 20-22 কোটি মানুষ হবে। উপজাতি অংশের মানুষ 6.8 ভাগ, 140 কোটির মধ্যে এই সংখ্যাটাও প্রায় 8-10 কোটির মতো হয়ে যাবে। দুটোকে একসাথে করলে পর বিরাট সংখ্যা। পৃথিবীর কটা দেশে এত লোক সংখ্যা নিয়ে সেই রাষ্ট্র? কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সঠিকভাবে যেটা বলার চেষ্টা করছিলেন, তফসিলিদের জন্য এরকম একটা মঞ্চ তৈরি করা দরকার। অনেক ভাবনা চিন্তা আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত গিয়ে সেই মঞ্চ তৈরি হলো। এবং এক্ষেত্রে অনিল সরকারের যে ভাবনা চিন্তার দিক থেকে যে কন্ট্রিবিউশন, এটাকে কিন্তু খাটো করে দেখবার কিন্তু কোনো সুযোগ নাই। এবং সেদিন মানে বলা যায় যে কমরেড অনিল সরকার যেমন মানে দারুণভাবে উৎফুল্ল হয়েছিলেন, এটা ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের যে উন্নত চেতনা, অগ্রসরমান চেতনা, তারও প্রতিফলন কিন্তু এই সংগঠনটা ভিত্তি স্থাপনের মধ্য দিয়ে সেখানে তৈরি হয়েছে। আজকে ভারতবর্ষের পরিস্থিতি আমরা কি দেখছি, বর্তমান যে সরকারটা চলছে দিল্লিতে, বিস্তৃত পরিসরে আমি আলোচনা যেতে চাইছি না। আপনার এই আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার, আরএসএস তো ফেসিবাদী ভাবনা চিন্তা চেতনায় পরিচালিত প্রথম থেকে। আরএসএস এর যারা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, তারা হিটলার, মুসোলিনি এই দুটো রাষ্ট্র দেখতে গিয়েছিলেন, তাদের সঙ্গে কথা বলেছেন, কি করে তারা সরকার চালায়, কি করে তাদের সংগঠন, এই সংগঠন কি করে সংহত করছেন, পরিচালনা করেন, এগুলো সেখান থেকে তারা দেখে এসেছেন। এবং এসে ভারতবর্ষে সেই ধারাতে ফেসিস্ট ছিল ভাবনা নিয়ে তারা সংগঠন তৈরি করেন। এবং তাদের এখন প্রায় 66 থেকে 68টা সংগঠন আছে। তার প্রধান রাজনৈতিক সংগঠন হচ্ছে আজকে যেটাকে আমরা বিজেপি বলি, একসময় এটা জনসংঘ ছিল, তারপর জনতা পার্টির সঙ্গে যুক্ত হলো, বিরুদ্ধ হলো, পরবর্তী সময় নতুন নাম নিল, এখন এটা আপনার ভারতীয় জনতা পার্টি। পেছনে মূল চালিকার শক্তিটা আরএসএস। এবং এই সময় আমরা যেটা লক্ষ্য করছি, বিস্তৃত আমি যাব না, সংক্ষেপ করার জন্য বলছি, এরা ভারতবর্ষের বুকে নতুন ফেসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছে, রাষ্ট্র ক্ষমতাকে অনন্তকাল কুক্ষিগত করে রাখবার জন্য। এবং এই ক্ষমতা গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, পেছনের উপর অংশ মানুষের স্বার্থে না। একচেটিয়া পুঁজি, বৃহৎ পুঁজি, যোদ্ধার, জমিদার, সুদখোর মহাজন, কালোবাজারি, বেআইনি মজুদদারি যারা করেন, বাজারে কৃত্রিম অভাব তৈরি করেন,
দাম বাড়ান, লুট করেন। এই যে একটা ছোট্ট অংশ তাদের স্বার্থ রক্ষা করার জন্যই ক্ষমতা চাই, এবং এরকম পরিস্থিতিতে তারা লক্ষ্য করতে পারছেন যে তাদের চেহারাটা উন্মোচিত হয়ে যাচ্ছে। 2014 থেকে আরম্ভ করে এই সময়ের মধ্যে 3টা নির্বাচন হয়েছে, কিন্তু ভোট যেমন তেমন একটা বাড়াতে পারছেন না, আসনও বাড়াতে পারছেন না। তাদের সর্বশেষ যে নির্বাচন, সেই নির্বাচনে ভোট পেয়েছে 37 ভাগ 100টার মধ্যে, আসন 240-44, 400 আসনের স্লোগান দিয়েছিলেন। 19-এ যত আসন পেয়েছেন, এই 24-এ তার সাথে আসন কমেছে। সবটা মিলিয়ে তাদের উপলব্ধির মধ্যে এসছে যে এই পদ্ধতিতে যদি আমরা চলবার চেষ্টা করি, তাহলে এই যে অনন্তকাল রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতেই রাখতে হবে, এই জায়গাটা তো সাফল্য অর্জন করা যাবে না। কিন্তু এই যে বর্তমানে সারা পৃথিবীতে নির্বাচনী প্রক্রিয়াটা চলছে, এটা সাধারণভাবে এটা পপুলারলি অ্যাকসেপ্টেড, এটা তো ভারতবর্ষের মধ্যে বন্ধ করা যাবে না। কাজে এই নির্বাচন থাকবে, কিন্তু এই নির্বাচনটাকে অন্তঃশ্বাস শূন্য করে দিতে হবে। তার নিদর্শন আমরা দেখলাম আমাদের ত্রিপুরায়। এরা 18-র পর থেকে এখন অবধি যতগুলো ভোট হয়েছে, ভোটারদের একটা উল্লেখযোগ্য অংশ নিজের ভোট নিজে দিতে পারলো না। এরপরেও যখন ভোট গণতে গিয়ে দেখা যাচ্ছে কোথাও কোথাও ওরা হেরে যাচ্ছে প্রত্যাশার বাইরে, সেখানে ভোট গণনার কেন্দ্র তারা ঝাঁপিয়ে পড়ছে, উলটপালট করছে, ফলকে এদিক সেদিক করে দিচ্ছে। এবং এটা সারা দেশে ছড়িয়ে দিতে গেলে পর ত্রিপুরায় যা করতে পারছে একটা ছোট্ট রাজ্যে, সব রাজ্যে এরকম করা হয়তো সহজ হবে না। তাই ভোটটা যাকে ভিত্তি করে হয় ভোটার তালিকা, সেই জায়গাটাতে তারা এখন হাত প্রসারিত করার চেষ্টা করছে। বিহারকে তারা সেখানে বাছাই করে নিয়েছে। এখানে যারা আছেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা জানেন বিহারের ডেভেলপমেন্ট। গত 16 দিন যাবত বিহারে ইন্ডিয়া ব্লকের উদ্যোগে প্রায় তাদের 110টার মতো বিধানসভা কেন্দ্র, এগুলো অতিক্রম করে প্রায় 1300 কিলোমিটার পদযাত্রা তারা সম্পন্ন করেছেন। গত 1 সেপ্টেম্বর পাটনাতে, এটা জমায়েত ছিল না, এখানে একটা জায়গায় মিলিত হবেন, সেখান থেকে তারা একটা মিছিল করে একটা নির্দিষ্ট জায়গায় যাবেন। এই কর্মসূচিতে মানুষ চারিদিক থেকে জমায়েত হয়েছেন, ঢল নেমেছে। নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রাহুল গান্ধী, অস্বীকার করার কোনো সুযোগ নেই। সহযোগিতা করেছেন আপনার বিহারের বিরোধী দলের নেতা, এরা নেতৃত্ব দিয়েছেন। এবং ইন্ডিয়া ব্লকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, এবং সর্বশেষে দেখলাম ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাধারণ সম্পাদক M.A. বেবি, তিনিও সেখানে অংশগ্রহণ করেছেন। মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে ভোটের কয়েক মাস আগে ভোটার তালিকা এটাকে আরো উন্নত করার নাম করে হাতে নিল, তাতে গিয়ে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাতিল করে দিল। বাড়ি বাড়িতে গিয়ে না, একটা যান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে এইটা তারা করে ফেলবে। প্রতিবাদ বিহার থেকে শুরু হলো, তারপর সংসদের ভেতরে বাইরে এবং সারা ভারতবর্ষে। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল গত বেশ কয়েকটা নির্বাচনে রাজ্যে রাজ্যে সুনির্দিষ্ট কেন্দ্র ধরে কংগ্রেস দলের নেতৃত্বের অন্যতম হিসেবে রাহুল গান্ধী এই ধরনের যে ভোটার তালিকার মধ্যে কারচুপি করে বিজেপি স্থানে স্থানে জয় নিশ্চিত করছেন, তার তথ্য উপস্থিত করছেন। এবং তিনি 1 সেপ্টেম্বর আবার বলেছেন যে আমি যেই বোমা ফাটিয়েছি এটি শেষ না, এবার হাইড্রোজেন বোমা ফাটাবো, এর চেয়ে আরো বিপজ্জনক বোমা ফাটাবো, অপেক্ষা করুন। বিজেপির লোকরা তাদেরকে বলছে ধৈর্য ধরুন, অস্থির হচ্ছেন, এত অস্থির হবেন না, একটু ধৈর্য ধরুন। কাজে এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদের বুঝতে হবে
এই যে রাষ্ট্র ক্ষমতা কক্ষিগত করে রাখবার জন্যে ভোটার তালিকাটা যদি গোলমাল করে দেওয়া যায়, এবং এই যে ভোটার তালিকা তার মধ্যে যেটা দেখা গেছে বিহারে এই যে 65 লক্ষ 67 লক্ষ নাম যে তারা বাতিল করলো, বড় অংশ হচ্ছে তফসিলি অংশের মানুষ, ওবিসি অংশের মানুষ, মুসলমান অংশের মানুষ, পরিযায়ী অংশের মানুষ, যারা বাইরে গিয়ে কাজ করছেন, বিহারে কাজ পাচ্ছেন না, ভোটের সময় আসছেন, ভোট দিয়ে আবার চলে যাচ্ছেন। এই অংশের মানুষ অর্থনৈতিক দিক থেকে পেছনে পড়া, দারিদ্র্যপীড়িত এবং সামাজিক দিক থেকে অবহেলিত। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এটা একটা মানে সময় উপযোগী যথার্থ সঠিক প্রতিবাদ এবং পদক্ষেপ। এবং এই জায়গায় দাঁড়িয়ে স্লোগানটা এখন যা হলো যে বিজেপি তো এই কাণ্ড করেই রাজ্যে রাজ্যে জয় হাসিল করে সরকার দখল করে দিল্লি পর্যন্ত সরকার চালাবার চেষ্টা করছে, এদেরকে এইভাবে চলতে দেওয়া যায় না। এখন দেখা গেল স্লোগান উঠেছে মানে ভোট চোর ক্ষমতা চোর। বিহারে তো এটাই স্লোগান, তোরা চুরি করে সরকার আছো, তোমরা ক্ষমতা ছাড়ো তোমরা, এই স্লোগান উঠেছে। এবং এটা আমার তো মনে হচ্ছে আমরা যা লক্ষ্য করছি, যদি আন্দোলনটা ঠিকমতো সংগত করা যায়, ভারতবর্ষে এক প্রান্ত থেকে অপর প্রান্ত সর্বত্রই বোধহয় এই স্লোগান আগামী দিনে ছড়িয়ে পড়বে, মুখে মুখে এটা চলবে। এবং এদের লক্ষ্যটা হচ্ছে বিহারে যদি এটা তারা সাকসেসফুল হন, তাহলে পরের সামনের বছর 5টা রাজ্যের ভোট এখানে এটা তারা প্রয়োগ করবেন। এখানে যদি করতে পারেন, তারপর আস্তে আস্তে গোটা ভারতবর্ষের এই নির্বাচনগুলিতে এই পদ্ধতি অনুসরণ করে বাইরে থেকে ভোট, ভেতরে এটা অন্তঃশ্বাস শূন্য। এটাকেই আমরা যেটা বলছি, এটা হচ্ছে নয়া ফেসিবাদী যে কায়দাটা, এই কায়দাটা তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে। কাজেই এটার বিরুদ্ধে সারা দেশে ব্যাপক একটা গণতান্ত্রিক সংহত আন্দোলন সেখানে দরকার। তাতে তফসিলি অংশের মানুষরা তাদেরকেও কার্যকরী ভূমিকা নিতে হবে। এই যে তফসিলি শোষণ মুক্ত মঞ্চ, এই যে মঞ্চটা তৈরি হলো, এই মঞ্চটাই ভারতবর্ষে তফসিলি অংশের মানুষদের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে, শ্রেণীর দৃষ্টিভঙ্গির ভিত্তিতে ভিন্নমুখী আন্দোলন তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। কিন্তু এরা যে উদ্যোগটা নিচ্ছেন, এটা যে সারা ভারতবর্ষে সমানভাবে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে প্রত্যাশা মতো সাফল্য সর্বাংশে অর্জন করতে পেরেছেন, এটা তারা তাদের নেতৃত্ব মনে করেন না। চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। এরকম ভারতবর্ষের যে কয়েকটা রাজ্যে এই দৃষ্টিভঙ্গি নিয়ে তফসিলি অংশের মানুষদের শ্রেণী আন্দোলন, গণ আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে সেখানে ভূমিকা গ্রহণ করার ক্ষেত্রে অনুপ্রাণিত করছেন, তার মধ্যে ত্রিপুরা অন্যতম। কাজে সেদিক থেকে যেটা বলবো, সর্বভারতীয় ক্ষেত্রে এই নয়া ফেসিবাদী যে প্রচেষ্টাটা এখন চলছে, এটাকে প্রতিহত করে গণতন্ত্রকে যদি আমরা রক্ষা করতে না পারি, ধর্মনিরপেক্ষতার যে আমাদের দৃষ্টিভঙ্গি, মতাদর্শ, যেটা ভারতবর্ষের একতার সংহতিকে রক্ষা করার ক্ষেত্রে অন্যতম মূল ভিত্তি, এটাকে যদি আমরা রক্ষা করতে না পারি, এবং এই সংবিধান, যে সংবিধান কমরেড সুদন বলবার চেষ্টা করছিলেন, এরা তো এই সংবিধান মানেই না, মনুসংহিতাকে ভিত্তি করে তারা নতুন সংবিধান তৈরি করবার জন্য তলে তলে চেষ্টা করছেন, এই সংবিধানটাকে ধ্বংস করার চেষ্টা করছেন। এই সংবিধান এটা মনে করার কোনো কারণ নেই। আমি একজন কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে যেটা বলতে চাই, আমরা যে ধরনের স্বাধীনতা লাভের পর সংবিধান হোক চাইছিলাম, সেরকম সংবিধান তৈরি হয়েছে মনে করার কিন্তু কোনো কারণ নেই। কিন্তু যেটাই তৈরি হয়েছে দেশের মানুষ সাধারণভাবে গ্রহণ করেছে। আমরা এটার বিরোধিতা করছি ঘটনা তা না, কিন্তু এতে আমরা পুরোপুরি সন্তুষ্ট এই দাবি আমরা করবো না। কিন্তু এই যে সংবিধান, এটাকেই সহ্য করতে পারছে না, এটাকেই ধ্বংস করার চেষ্টা করছে, এটাকে যদি আমরা রক্ষা করতে না পারি, ভারতবর্ষের ঐক্য, সংহতি, সার্বভৌমত্ব, এটাকেই তো রক্ষা করা যাবে না। এটাকে আমাদের রক্ষা করতে হবে। এই লড়াইটা একদিকে চলবে, আরেকদিকে অর্থনৈতিক দিক থেকে যে আমাদের মৌলিক সমস্যাগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য,
এই যে লড়াই, এই দুটোকে পাশাপাশি রেখে একটা থেকে আরেকটাকে আলাদা করে না, এই লড়াইটাকে আমাদের কিন্তু ব্যাপক থেকে ব্যাপকতর দৃষ্টিভঙ্গি নিয়ে প্রসারিত করতে হবে। এবং এই লড়াই যত তীব্র হবে, যত তীক্ষ্ণ হবে, তত এই নয়া ফেসিবাদী যে চক্রান্ত চেষ্টাটা আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি নেওয়ার চেষ্টা করছে, এটাকে প্রতিহত করা সম্ভব হবে।